কথায় বলে লক্ষ্মীমন্ত মেয়ে। গুণে স্বভাবে আচরণে যে মেয়ে সংসারে সুখ ও সমৃদ্ধি আনে, সেই মেয়েই আবার সময়ে সময়ে কারো কারো চক্ষুশূল হয়ে অলক্ষিতেও পরিণত হয়। তবে সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তই মানুষের চোখ খুলে দেয় এবং সত্যের পথও দেখায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব আমাদের সবার প্রিয় লেখকের আরেকটি অপ্রকাশিত গল্প, সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে লক্ষ্মীর বর পুত্র। চলুন শুরু করা যাক। বড় আদরের লক্ষ্মীমন্ত মেয়ে লক্ষ্মী যখন প্রথম সন্তানরূপে জন্মগ্রহণ করে, তখন মেয়ে হইলেও বাপমার কতই আনন্দ, কতই উল্লাস। দৈবজ্ঞ মহেশ্বর আচার্য মেয়ের ঠিকুজি প্রস্তুত করিয়া দিয়া বাবুরামকে বলিলেন, তোমার এ মেয়ে যে সাক্ষাৎ লক্ষ্মী হে বাবুরাম। এ মেয়ে যার ঘরে থাকবে তারই ঘর যে উতলে উঠবে। মেয়ের ঠিকুজির কথা শুনিয়া বাবুরামের হৃদয়ে আনন্দ আর ধরে না। সে আহ্লাদে দৈবজ্ঞকে 5 পালি ধান মাপিয়া দিল এবং তাহার গণনা অনুসারে মেয়ের নাম রাখিল লক্ষ্মী। দৈবজ্ঞের গণনা মিথ্যা হইল না। লক্ষ্মীর জন্মের পর হইতেই বাবুরামের সংসারে এ লক্ষ্মীশ্রী যেন ফুটিয়া উঠিতে লাগিল। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, ফসল ভরা ক্ষেত। বাবুরামের সংসারে সুখ শান্তি যেন উথলিয়া উঠিতে থাকিল। তাহা দেখিয়া বাবুরাম মনে মনে ভাবিল, হবে না, সাক্ষাৎ মা লক্ষ্মী যে আমার ঘরে বিরাজ করছেন। কিন্তু হায়, এ লক্ষ্মীকে যখন পরের ঘরে দিতে হবে। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে লক্ষ্মীর রূপ গুণ দুই যেন ফুটিয়া উঠিতে থাকিল। চাষার ঘরে এমন রূপ তো দেখাই যায় না। আর গুণ, প্রতিবেশীরা পর্যন্ত সমস্বরে বলিত, এমন শান্তশিষ্ট মেয়ে কেউ কখনো চোখেও দেখে নাই। লক্ষ্মীর পরে আরও 2-3টি ছেলে মেয়ে জন্মগ্রহণ করিলেও লক্ষ্মী যেমন মা বাপের, বিশেষত বাপের আদর পাইল, তেমন আর কেহই নহে। লক্ষ্মী যেন বাপের নয়নের মণি। কিন্তু এত আদরের মেয়ে যখন 11 ছাড়াইয়া 12তে পা দিল এবং পাড়া প্রতিবেশী হইতে গৃহিণী পর্যন্ত তাড়া দিতে থাকিলেন এ মেয়ের বিবাহ সত্বর না দিলেই নহে, তখন মেয়েকে পরের হাতে দিতে হইবে ভাবিয়া বাবুরামের বুকটা চরচর করিয়া উঠিলেও তাহাকে মেয়ের জন্য পাত্রের অনুসন্ধান করিতে হইল। অনেক খোঁজাখুঁজির পরে শেষে কৈগাছির রামবল্লভ হাজরার ছোট ভাই কৃষ্ণবল্লভের সহিত লক্ষ্মীর বিবাহ কার্য সম্পন্ন হইল। কৈগাছির হাজরাদের অবস্থা আগে খুব ভালোই ছিল, কিন্তু রামবল্লভের বাপের আমল হইতে অবস্থায় যেন ভাটা পড়িয়া আসিতেছিল। শরিকি বিবাদে, মামলা মোকদ্দমায় অধিকাংশ জমি জমাই মহাজনের কুক্ষিগত হইয়াছিল। সামান্য যাহা অবশিষ্ট ছিল তাহাতেই হাতে কোদালে চাষ করিয়া রামবল্লভ কায়ে ক্লেশে সংসার চালাইয়া আসিতেছিল। ছোট ভাই কৃষ্ণবল্লভ মোটামুটি বাংলা লেখাপড়াটা শিক্ষা করিয়া কলিকাতায় যাইয়া রোজগারের চেষ্টা দেখিতেছিল। অবস্থা ভালো না হইলেও বাবুরাম ছেলেটিকে দেখিয়া, বিশেষত কোষ্ঠীর মিল হওয়াতে, কৃষ্ণবল্লভের হাতেই কন্যা সম্প্রদান করিল। লক্ষ্মীর বিবাহের পর হইতেই হাজরাদের অবস্থার মধ্যে যেন একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল। কৃষ্ণবল্লভ সামান্য চাপাদারির কাজ হইতে সহসা কয়ালের কাজে নিযুক্ত হইল এবং সেই কাজে বেশ 10 টাকা রোজগার করিতে আরম্ভ করিল। বহুদিন হইতে এ বেতাই নদীর পশ্চিম পারের বাঁধে একটা হানা পড়ায় রামবল্লভের কতগুলা জমি হাজা পতিত হইয়াছিল। লক্ষ্মী যে বৎসর প্রথম স্বামীর ঘর করিতে গেল,
সেই বৎসর হঠাৎই নদীর পূর্ব পারে একটা বড় হানা পড়িয়া গেল। নদীর প্রায় সমস্ত জলই সেই হানা পথে বাহির হইয়া যাওয়ায় রামবল্লভের জমিগুলা হাসিল হইয়া উঠিল। ওদিকে বছর তিনেকের মধ্যেই কৃষ্ণবল্লভ মুঠা মুঠা টাকা রোজগার করিয়া মহাজনের কবল হইতে বন্ধকি জমিগুলাকে উদ্ধার করিয়া ফেলিল। রামবল্লভ মহোৎসাহে ভালো ভালো গরু কিনিয়া কৃষাণ রাখিয়া ভালো করিয়া চাষাবাদ করিতে লাগিল। দেখিতে দেখিতে রামবল্লভের খামার ক্ষেত গোলা ধনে ধান্যে পূর্ণ হইয়া উঠিল। সংসারে লক্ষ্মীশ্রী বিরাজ করিতে লাগিল। রামবল্লভের বুঝিতে বাকি রহিল না মা লক্ষ্মী কোন পথে প্রবেশ করিয়া তাহার শূন্য গৃহ এমনভাবে পূর্ণ করিয়াছেন। ছোট বৌমাই যে তাহার এই অভাবনীয় উন্নতির মূল, এ বিষয়ে রামবল্লভের কিছুমাত্র সন্দেহ রহিল না। সুতরাং ছোট বৌমার উপরই স্নেহে শ্রদ্ধায় তাহার অন্তরটা সর্বদাই পূর্ণ হইয়া থাকিত। সর্বদাই সেই লক্ষ্মীমন্ত মেয়েটিকে সুখে স্বচ্ছন্দে রাখিতে ইচ্ছুক হইত এবং তাহার আদর যত্নের কিছুমাত্র ত্রুটি বা তাহাকে কোনরূপে কষ্ট পাইতে দেখিলে রামবল্লভ স্ত্রী সুখদাকে তিরস্কার করিয়া গালাগালি দিয়া বাড়ি যেন মাথায় করিত। রামবল্লভের এতটা বাড়াবাড়ি সুখদার কিন্তু সহ্য হইত না। লক্ষ্মীর আয় পয়েই যে সংসারের উন্নতির মূল, ইহা সে স্বীকার করিতে চাহিত না। কেন, তাহার মেজ মেয়ে বিমলাও তো কৃষ্ণবল্লভের বিবাহের বছরখানেক আগেই জন্মগ্রহণ করিয়াছে। তাহার আয় পয়েও তো এমন হইতে পারে, হইতেছেও তাহাই। কিন্তু চোখ খেকো লোকগুলা তো সেই দিকে চাহিয়া দেখিতেছে না। ছোট বউয়ের ওই কটা রং আর তাহার লোক ভুলানো ডাইনির মতো মুখখানা দেখিয়াই ভুলিয়া রহিয়াছে। তাই তাহারা সুখদার পয়মন্ত মেয়ে বিমলাকে পিছনে ফেলিয়া ছোট বউটাকে উঁচু করিয়া তুলিয়াছে। আর ইহাদের এই অলিক প্রশংসায় ছোট বউও অহংকারে দিন দিন ফুলিয়া উঠিতেছে। দর্পহারী মধুসূদন কবে উহার এই দর্পচূর্ণ করিবেন কে জানে। সুখদা শুধু মনে মনে এইটুকু ভাবিয়াই নিরস্ত থাকিত না। সে নিজের মনোভাবটা রামবল্লভকেও বুঝাইয়া দিবার চেষ্টা করিত। রামবল্লভ কিন্তু বুঝিয়াও বুঝিত না। লক্ষ্মীর সৌম্য মধুর মূর্তিখানা তাহার সরল উদার প্রাণের মধ্যে এতটা আধিপত্য বিস্তার করিয়াছিল যে স্ত্রীর এই অখণ্ডনীয় যুক্তিগুলাকে সে হাসিয়াই উড়াইয়া দিত এবং ছোট বৌমাকে আদর যত্ন করিবার উপদেশ দিয়া সুখদার অন্তর্নিহিত বিদ্বেষ বুদ্ধিগুলাকে আরও যেন জ্বালাইয়া তুলিত। কিন্তু আলোকের বিপরীত দিকে অন্ধকার। এদিকে লক্ষ্মীর আবির্ভাবে হাজরাদের ঘরে যেমন সুখের আলো ফুটিয়া উঠিয়াছিল, অন্যদিকে বাবুরামের সংসারে তেমনি দুঃখের অন্ধকার ঘনাইয়া আসিল। যে বৎসর লক্ষ্মী তাহার ঘর ছাড়িয়া প্রথম শ্বশুর ঘর করিতে গেল, সেই বৎসরই বেতাই নদীর পূর্ব পাড়ে হানা পড়িয়া বানের জলে বাবুরামের অধিকাংশ জমি ডুবাইয়া রাখিল। সে বৎসরে বাবুরাম সারা বছরের খোরাকও গোলায় তুলিতে পারিল না। ইহার উপর জমার নিরিখ বৃদ্ধি লইয়া জমিদারের সঙ্গে একটা মোকদ্দমা বাঁধিল। সে মোকদ্দমায় গোলায় যে সঞ্চিত ধান ছিল তাহা নিঃশেষ হইয়া গেল। গো মড়কে গোয়ালের 2-3টা দামি বলদ মরিয়া গেল। হঠাৎ রান্নাশালায় আগুন ধরিয়া ঘর 2খানা ভস্মীভূত হইল। খাতকালিতে যে সামান্য টাকা খাটিতেছিল, খাতাপত্র পুড়িয়া যাওয়ায় তাহারও আদায়ের আর সম্ভাবনা রহিল না। 2-3 বৎসরের মধ্যেই বাবুরামকে মহাজনের কাছে হাত পাতিতে হইল। গৃহিণী বলিল, ওগো, পুরুত ঠাকুর বলছিলেন এসব গ্রহের ফের, একটা শান্তি সস্তয়ন করো। বাবুরাম দুঃখের হাসি হাসিয়া উত্তর করিল, শান্তি সস্তয়নে কিছুই হবে না গিন্নি, কিচ্ছু হবে না। আমাকে এখন এই রকম দশাই ভোগ করতে হবে। আমার মা লক্ষ্মী যে আমার ঘর ছেড়ে কৈগাছির হাজরাদের ঘরে চলে গিয়েছে গো।
এত দুঃখ কষ্টের মধ্যেও কন্যার গৌরবে বাবুরামের মুখখানা হর্ষপ্রদীপ্ত আর চক্ষুদয় স্নেহ সজল হইয়া আসিত। সে দুঃখের কঠোর ঝঞ্ঝাবাত হাসি মুখে মাথা পাতিয়া লইয়া আশা আনন্দ প্রফুল্ল নেত্রে হাজরাদের উন্নতি লক্ষ্য করিয়া যাইত। কিন্তু যখন লক্ষ্মীমন্ত মেয়ে লক্ষ্মী ভরা যৌবনে ১৯ বছর বয়সে বিধবা হইল, তখন বাপ মার মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত ভাঙিয়া পড়িল। এমন লক্ষ্মী স্বরূপিণী আদরিণী কন্যার বৈধব্য সংবাদ শত বজ্রের বেগ লইয়া যখন বুকে আসিয়া বিঁধিল, তখন বাবুরাম ধরাশয্যা গ্রহণ না করিয়া থাকিতে পারিল না। সে ধুলায় লুটোপুটি খাইয়া মাটিতে মাথা কুটিয়া আর্ত চিৎকার করিতে লাগিল। লক্ষ্মী মেয়ের কপালে এ কি বিড়ম্বনা! কন্যার সৌভাগ্যের গৌরব যতই স্মৃতিপথে আসিতে লাগিল, বাবুরাম শোকে ততই কাতর হইয়া পড়িল। কিন্তু সংসারের শোক দুঃখ চিরস্থায়ী নহে। গৃহিণী অন্যান্য ছেলেমেয়ের মুখ চাহিয়া শোকের বেদনা বুকে চাপিয়া স্বামীকে সান্ত্বনা দিয়া বলিল, হাঁ গা, এমন করে কাঁদাকাটা করলে কি দিন চলবে? সংসারে আর যারা আছে তাদের মুখের দিকে চাইতে হবে তো। চোখের জলে বুক ভাসাইয়া বাবুরাম বলিল, লক্ষ্মীর মুখখানা মনে পড়লে আমার বুকটা যে ফেটে যায় গিন্নি। চোখের জল মুছিয়া গৃহিণী বলিল, বুকের ভেতরটা ফেটে গেলেও ওপরটাকে পাষাণ দিয়ে বেঁধে রাখতে হবে। তুমি এতটা অধীর হলে লক্ষ্মীকে শান্ত করবে কে? সত্যই তো, বাবুরাম যে লক্ষ্মীর দুঃখ স্মরণে এতটা অধীর হইয়া পড়িয়াছে, সেই লক্ষ্মীর অবস্থা কি হইয়াছে তাহা তো সে একবারও ভাবিয়া দেখিতেছে না। এই দুঃসহ শোকের আঘাতে কাতর হইয়া লক্ষ্মী কি করিতেছে? কে তাহাকে সান্ত্বনা দিতেছে? গৃহিণীর কথায় বাবুরামের যেন চমক ভাঙিল। গৃহিণী বলিল, একবার গিয়ে তাকে এখানে নিয়ে এসো, সেখানে তার মুখ চাইতে আর আছে কে বলো? বাবুরামও ইহা বুঝিল। বুঝিয়া লক্ষ্মীকে আনিবার জন্য যাইতে স্বীকৃত হইল। কিন্তু কিরূপে গিয়া তাহার সম্মুখে দাঁড়াইবে তাহাই ভাবিয়া সে ব্যাকুল হইয়া পড়িল। ব্যাকুল হইলেও বাবুরামকে যাইতে হইল। বাপকে দেখিয়া লক্ষ্মীর শোক যেন দ্বিগুণ হইয়া উথলিয়া উঠিল। তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাবুরামও না কাঁদিয়া থাকিতে পারিল না। খানিক কান্নাকাটির পরে শোকের ভারটা যখন অপেক্ষাকৃত লঘু হইয়া আসিল, তখন বাবুরাম কোঁচার খুঁটে চোখ মুছিয়া বলিল, আর এখানে কেন মা? আমার ঘরে চল, এখানে আর দেখবে কে রে? স্থির গম্ভীরভাবে লক্ষ্মী বলিল, কেন বাবা, একজনই তো গিয়েছে, তাছাড়া আর সকলেই তো রয়েছে। মেয়ের এই প্রত্যাখ্যানে বাবুরাম যেন একটু আঘাত পাইয়া অভিমান গম্ভীর কণ্ঠে বলিল, বুঝেছি মা, এই সোনার অট্টালিকে ছেড়ে গরিব বাপের ঘরে যেতে আর মন সরে না। ঈষৎ হাসিয়া লক্ষ্মী বলিল, আমার বাপ যদি গরিব হয় তবে আমিও তো গরিবের মেয়ে বাবা। কন্যার এই উত্তরে বাবুরাম যেন একটু লজ্জিত হইল। বলিল, তা বাছা, দিন কয়েকের জন্যও তো গেলে ভালো হতো। আমারও ইচ্ছে দিন কতক গিয়ে তোমাদের কাছে থাকি, কিন্তু আমার ভাসুরের ইচ্ছে তা নয়। তিনি বলেন, বাড়ির বউ কোথায় যাবে? একটু ভাবিয়া বাবুরাম বলিল, তোমার ভাসুরের মতলব বুঝেছি লক্ষ্মী। বাপের ঘরে গিয়ে থাকলে পাছে বিষয় সম্পত্তি নিয়ে গোল বাঁধে, এই ভয়েই তিনি পাঠাতে নারাজ। বিষয় সম্পত্তি নিয়ে
কি গোল বাঁধবে বাবা? এদের যে সম্পত্তি আছে এখন তার অর্ধেকের মালিক তো তুমি। ইচ্ছা করলেই তুমি সব চুল চিরে ভাগ করে নিয়ে যা খুশি করতে পারো। বিষয় সম্পত্তি ভাগ করে নিয়ে আমি কি করব বাবা? আমার তো এখন এক সন্ধে এক মুঠো ভাত আর একখানা পরনের কাপড়ের দরকার। লক্ষ্মীর অন্তঃস্থল ভেদ করিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইল। বাবুরাম তাহার কথায় কান না দিয়াই ঘৃণাকুঞ্চিত মুখে বলিল, রামবল্লভ খুব চালাক চতুর লোক হলেও বাবুরাম ঘোষকে চিনতে পারেনি। পাহাড়ের সোনার চূড়ো ভেঙে পড়ল, আর আমি এখন পাহাড়ের তলায় নুড়ি কুড়ুতে যাব। দুঃখের গভীর উচ্ছ্বাসে বাবুরামের বুকটা ফুলিয়া উঠিল। চোখের পাতা জলে ভিজিয়া আসিল। অনেক কষ্টে চোখের জল চাপিয়া সে বলিল, থাক তবে এখন এইখানেই। তবে কষ্ট হলে আমাকে সংবাদ দিবি। কাকের মুখে খবর পেলে আমি তক্ষুনি এসে তোকে নিয়ে যাব মা। আর দুই চারি কথায় কন্যাকে সান্ত্বনা দিয়া বাবুরাম বিদায় গ্রহণ করিল। লক্ষ্মী চুপ করিয়া দাঁড়াইয়া ভাবিতে লাগিল, বাবাকে এমন করে ফিরিয়ে দেওয়া ভালো হলো না, একবার গেলেও হতো। এমন অবস্থায় 10 দিনের জন্য বাপের বাড়িতে যাইয়া জুড়াইবার ইচ্ছা সকল স্ত্রীলোকেরই হয়। লক্ষ্মীরও যে সেই ইচ্ছা ছিল না এমন নহে, কিন্তু যাইবার পথে 2টি অন্তরায় ছিল। প্রথম অন্তরায় স্বামীর অন্তিম আদেশ। কৃষ্ণবল্লভ রোগশয্যায় পড়িয়া যখন বুঝিতে পারিল যে এ যাত্রায় তাহার রক্ষা নাই, তখন সে লক্ষ্মীকে কাছে ডাকিয়া সকাতর অনুরোধের স্বরে বলিল, আমি তোমার জীবনের সুখ সাধ কেড়ে নিয়ে চললুম লক্ষ্মী, তবে তোমাকে অকুল পাথারে ভাসিয়ে গেলাম না। যা করে গিয়েছি তাতে খাওয়া পরার তোমার ভাবনা থাকবে না। কিন্তু আমার একটা অনুরোধ, এই ভিটে ছেড়ে তুমি কোথাও যেও না। যে কদিন বাঁচবে, দুঃখ হোক কষ্ট হোক, এইখানেই পড়ে থেকো। তারপর দামোদরের ধারে আমার পাশেই হাড় কখানা রেখে দিও। স্বামীর এই অন্তিম অনুরোধ যখনই মনে পড়িত, তখনই শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সকলকে এক পাশে ঠেলিয়া দিয়া লক্ষ্মী মনে মনে প্রতিজ্ঞা করিত, মরে গেলেও এই ভিটে ছেড়ে এক পা কোথাও যাব না। আর দ্বিতীয় অন্তরায় মেধু ওরফে মাধবচন্দ্র। 2 বছরের ভাইটিকে কোল হইতে নামাইয়া দিয়া লক্ষ্মী যখন প্রথম স্বামীগৃহে আসিল, তখন সে সেই ছোট ভাইটিকে ছাড়িয়া কিরূপে থাকিবে তাহাই ভাবিয়া আকুল হইয়া পড়িল। কিন্তু এখানে আসিতেই সুখদার 2.5 বছরের ছেলে মাধবচন্দ্র যখন কচি কচি হাত দুইটা বাড়াইয়া লক্ষ্মীর কোলে উঠিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করিল, লক্ষ্মী তখন সাগ্রহে তাহাকে কোলে তুলিয়া লইয়া সুদৃঢ় বাহু বেষ্টনে আবদ্ধ করিয়া ফেলিল। কিন্তু লক্ষ্মী তখন জানিত না, আরব্য উপন্যাস বর্ণিত সিন্ধুবাদের গল্পের দৈত্যের মতো মাধবচন্দ্র সেই যে কোলে উঠিল, তাহাকে কোল হইতে নামানো আর সহজসাধ্য হইবে না। সুখদা তখন আরও একটি কন্যা প্রসব করিয়া তাহারই লালন পালনে ব্যস্ত হইয়া পড়িয়াছিল। ছেলের দিকে চাহিবার অবসর তাহার ছিল না বলিলেই হয়। কাজেই মেধোর সকল ভার লক্ষ্মীকেই গ্রহণ করিতে হইল। তাহার নাওয়া খাওয়া আবদার উপদ্রব সকলই লক্ষ্মীর ঘাড়ে পড়িল। লক্ষ্মীও সেই ভার লইতে কিছুমাত্র আপত্তি করিল না, বরং এই ভার অপরিচিত স্থানে বাসের কষ্টটাকে খুব লঘু করিয়া দিল। ক্রমে মেধো মার এমন অবাধ্য হইয়া পড়িল যে মার সঙ্গে সে আর কোনো সংস্রবই রাখিতে চাহিল না। কাকিমা ছাড়া সংসারে মার যে কিছু প্রয়োজনীয়তা আছে, এই কথাটা যেন সে ভুলিয়াই গেল। পাঠশালা হইতে আসিয়া সে মাকে খুঁজিত না, কাকিমাকেই খুঁজিয়া বেড়াইত। মা খাইতে দিলে তাহা ছুঁড়িয়া ফেলিয়া
খাবারের জন্য কাকিমাকে উত্ত্যক্ত করিত। কাকিমার কোলের কাছে না শুইলে সে ঘুমাইতে ঘুমাইতে কাঁদিয়া উঠিত। কাকিমারও মেধোকে কোলের কাছে না পাইলে চোখে যেন ঘুম আসিত না। পরের ঘাট দিয়া ছেলে মানুষ হইতেছে, সুখদার ইহাতে ক্ষতি কিছুই ছিল না, বরং এজন্য লক্ষ্মীর কাছে তাহার কৃতজ্ঞ থাকাই উচিত। কিন্তু সুখদা সে প্রকৃতির মেয়ে ছিল না। মেধো যতই লক্ষ্মীর অনুগত হইয়া পড়িল, সুখদার মনটা উদ্বেগে আশঙ্কায় ততই চঞ্চল হইয়া উঠিল। লক্ষ্মী যে ঔষধের গুণেই তাহার পেটের ছেলেটাকে তাহার নিকট পর করিয়া দিয়াছে, এ ধারণা তাহার হৃদয়ে বদ্ধমূল হইয়াছিল। সুতরাং মেধোর অবাধ্যতার সম্পূর্ণ দায়িত্বটা লক্ষ্মীর স্কন্ধেই ন্যস্ত করিয়া সুখদা তাহাকে ডাইনি, জাদুকরী প্রভৃতি আখ্যায়ে অভিহিত করিতে ইতস্তত করিত না। তাছাড়া অবাধ্য ছেলেটাকে বশে আনিবার জন্য সে সময়ে সময়ে মেধোকে এমন নির্দয়ভাবে প্রহার করিত যে লক্ষ্মী ছুটিয়া গিয়া তাহার প্রতিবাদ না করিয়া থাকিতে পারিত না। ইহার ফলে লক্ষ্মীকে এমন সব কটূক্তি শুনিতে হইত যে তাহা শুনিয়া লক্ষ্মী কাঁদিয়া ফেলিত। কাঁদিতে কাঁদিতে অনেকবার সে প্রতিজ্ঞা করিয়াছিল, দূর হক পরের ছেলে, তার জন্য কেন এত গালমন্দ খেতে যাই, আজ থেকে মেধোর দিকে আর ফিরেও চাইব না। কিন্তু প্রতিজ্ঞা করিলেও সে প্রতিজ্ঞা বজায় রাখিতে পারিত না। সে মেধোকে দূরে রাখিতে চাহিলেও মেধো তাহাকে ছাড়িত না। সে পাঠশালা হইতে ফিরিয়া পাতা দোয়াত ফেলিয়াই লক্ষ্মীর কাছে ছুটিয়া যাইত, বলিত, বড্ড খিদে পেয়েছে, ভাত দাও না কাকিমা। লক্ষ্মী তাহার কথার উত্তর না দিয়াই মুখ ফিরাইয়া লইত এবং মুখে একটা কৃত্রিম গাম্ভীর্য আনিয়া হাতের কাজের ব্যস্ততা প্রদর্শন করিত। কাকিমাকে নীরব দেখিয়া মেধো অভিমানে মুখখানাকে ভারী করিয়া তুলিত, বলিত, চুপ করে রইলে যে, ভাত দেবে না? ঝঙ্কার দিয়া লক্ষ্মী বলিত, না, আমি কেন ভাত দিতে যাব, তোর মার কাছে যা। যাচ্ছি, এই যে মার কাছে। বলিয়া মেধো তাহার পিঠের উপর ঝাঁপাইয়া পড়িত। লক্ষ্মী ব্যস্ততা সহকারে বলিত, করলি কি রে, পাঠশালার কাপড়ে ছুঁয়ে দিলি? বেশ করেছি, ছুঁয়েছি, তুমি কেন ভাত দেবে না? করিস কি রে সর্বনেশের ছেলে, ছাড় গলা, গলা ছাড়, ভাত দিচ্ছি। বলিতে বলিতেই লক্ষ্মী প্রতিজ্ঞা বিস্তৃত হইয়া হাসিয়া ফেলিত। সুখদা দূর হইতে এই ব্যাপার দেখিয়া তীব্র শ্লেষের স্বরে আপন মনে বলিত, আহা, দরদ দেখেও বাঁচি নে, একেই বলে না বিয়ে কানাইয়ের মা। কথাগুলা এমনভাবে বলা হইত যে তাহা লক্ষ্মীর শ্রুতিগোচর হইবার পক্ষে কিছুমাত্র বাধা থাকিত না। লক্ষ্মী তাহা শুনিয়া আপন মনে হাসিয়া বলিত, দিদি একটা আস্ত পাগল। স্বামীর অকাল মৃত্যুতে পতিবিয়োগ বেদনায় লক্ষ্মী যখন নিতান্ত অধীর হইয়া পড়িল, সংসার একটা বিরাট শূন্যতা, নিদারুণ কঠোরতা লইয়া তাহার হৃদয়কে অবসন্ন করিয়া দিল, তখন একমাত্র মেধোই কাকিমার অবলম্বন হইয়া দাঁড়াইল। তাহাকে বুকে ধরিয়াই লক্ষ্মী বিধাতার এমন কঠোর বজ্রাঘাতেও দাঁড়াইয়া থাকিতে সমর্থ হইল। কৃষ্ণবল্লভের মৃত্যুর পরে অনেকেই সন্দেহ করিল লক্ষ্মী বোধহয় আর এখানে থাকিবে না, অচিরাৎ পিত্রালয় বাসিনী হইবে। সুখদাও ইহা নিশ্চিত বলিয়াই বুঝিয়াছিল এবং আপনার অনুমানটা 5 জনের কাছে প্রকাশও করিতেছিল। কথাটা মেধোর কর্ণগোচর হইলে সে ছুটিয়া যাইয়া লক্ষ্মীর আঁচল টানিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ কাকিমা, তুমি বাপের বাড়ি যাবে? লক্ষ্মী একটু বিস্ময় সহকারেই জিজ্ঞাসা করিল, কে বললে রে? কেন,
মা বলছিল, ও বাড়ির মতি পিসি, ফনের মা সবাই বলছিল। কথাটার মর্ম প্রণিধান করিয়া ম্লান মুখে লক্ষ্মী উত্তর দিল, যদি যাই? না না, যাবে বই কি। তা গেলে তুই ধরে রাখবি কি? রাখবই তো, কই যাও দেখি। বলিয়া সে দুই হাতে লক্ষ্মীর গলা জড়াইয়া ধরিল। ঈষৎ হাসিয়া লক্ষ্মী বলিল, আরে এখন তো যাচ্ছি না রে, তুই যখন পাঠশালে থাকবি তখন লুকিয়ে চলে যাব। যাবে বই কি, আমি তো আজ থেকে পাঠশালাতেই যাব না তাহলে। তাহলে রাত্রিরে তুই যখন ঘুমবি তখন যদি চলে যাই? তাহলে আমি কেঁদে এমন অনর্থ করব না। কাঁদবি কেন রে বোকা? তোর মা রয়েছে, বাপ রয়েছে। মা রয়েছে, বাপ রয়েছে, অমন যদি করো তুমি। মেধো আর কথা বলিতে পারিল না, ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। লক্ষ্মী তাহাকে বুকের উপর চাপিয়া ধরিয়া তাহার অশ্রুসিক্ত মুখে ঘন ঘন চুম্বন করিয়া স্নেহগাঢ় কণ্ঠে বলিল, না রে পাগলা ছেলে, আমি কোথাও যাব না। যেতে ইচ্ছে হলেও তোকে ছেড়ে যাবার শক্তি আমার নেই। কাকিমার কথায় মেধোর অশ্রুমলিন মুখে আহ্লাদের হাসি ফুটিয়া উঠিল। যেদিন বাবুরাম আসিয়াছিল সেই দিন রামবল্লভ গ্রামান্তরে গিয়াছিল। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরিলে সুখদা তাহাকে সম্বোধন করিয়া বলিল, আজ বাড়িতে কুটুম এসেছিল যে গো? রামবল্লভ জিজ্ঞাসা করিল, কোন কুটুম? তোমার সেই জেঠুতো ভাই? সে আসতে যাবে কেন, এসেছিল ছোট গিন্নির বাপ। একদিন পরে বুঝি তার আসবার অবকাশ হলো? কেন এসেছিলেন? বোধহয় মেয়েকে নিয়ে যেতে। তারপর নিয়ে যাবেন নাকি? নিয়ে যাবেন কি রেখে যাবেন সে খবর আমি কি করে জানবো বলো? আমার সঙ্গে তো যুক্তি করতে আসেনি। তা যুক্তিটা কার সঙ্গে হলো তবে? কেন, বাপে ঝিয়ে। তা কি যুক্তি হলো শুনলে? অবজ্ঞায় মুখখানাকে কুঞ্চিত করিয়া সুখদা বলিল, আমি আর শুনবো কোত্থেকে বলো? সে ফুসুর ফুসুর পরামর্শ কি শোনা যায়? তবে এইখানে বসে কানে যতটুকু এলো তাই শুনলুম। তা কি শুনলে? শুনবো আর কি মাথা মুন্ডু, বিষয় জমি জায়গা ভাগাভাগি এইসব কথা। সর্পদষ্টের ন্যায় চমকিতভাবে রামবল্লভ বলিয়া উঠিল, ভাগাভাগি? কিসের ভাগ? কিসের ভাগ তা আমি কি করে জানবো বলো? বাপ বলছেন তার রোজগারেই সব, এর চুল চিরে অর্ধেক ভাগ দিতেই হবে। মেয়ে বলছেন ভাগ কি সহজে দেবে বাবা? তা বাপ বললেন। ছোট বৌমা এই কথা বললে? ছোট বৌমা বললে না তো আমি শুনলুম কোত্থেকে বলো? রামবল্লভের মুখখানা আষাঢ়ের মেঘের মতোই গম্ভীর হইয়া আসিল। তারপর? তারপর বাপে উঠে দাঁড়িয়ে যেন আমাকে শুনিয়ে শুনিয়েই বললে, দিন কতক বাদেই আমি আবার আসছি। এর মধ্যে যদি দরকার হয় কাকের মুখে খবর দিলেই আমি এসে সব ব্যবস্থা করে দেব। রামবল্লভের মনে হইল সংসারটা যেন এক প্রহেলিকাপূর্ণ স্থান। এখানে বুঝিবার, বিশ্বাস করিবার কিছুই নাই। সব জটিল, সব কুটিল, সমস্তই নিষ্ঠুর প্রহেলিকাপূর্ণ। কিছুক্ষণ স্তব্ধভাবে বসিয়া থাকিয়া যেন আর্তকণ্ঠে রামবল্লভ বলিয়া উঠিল, কেষ্টা যে এখনো 2 মাসও মরেনি বড় বউ। রামবল্লভের বিস্তৃত নাসারন্ধ্র দিয়া যেন কামারের জাঁতার মতো একটা গভীর শব্দ উত্থিত হইল। সুখদা আঁচলে শুকনা চোখ দুইটা মুছিয়া স্বরে খানিকটা কাতরতা আনিয়া বলিল, ঠাকুরপোর শোক তোমার আমার বুকে যেমন বেজেছে
তেমন আর কারো বেজেছে মনে করো কি? মাথাটা আস্তে আস্তে নাড়িয়া অশ্রুগাঢ় কণ্ঠে রামবল্লভ বলিল, ছোট বৌমাকে আমি কিন্তু বড্ড ভালো বলেই জানতাম। তুমি জানতে, আমি কিন্তু বরাবর বলে এসেছি ও মেয়ে ভালো নয়। কটা চামড়াটুকু দিয়ে সবাইকে জাদু করে রেখেছে। শয়তানি গো, ও শয়তানি। আমাদের সোনার জাহাজ ভরা গাঙে ডুবিয়ে দিলে। শোকের উচ্ছ্বাসে সুখদা আঁচলে চোখ দুইটা ঢাকিয়া ফেলিল। রামবল্লভ কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, ছোট বৌমা কোথায়? কোথায় ছোট বৌমা? লক্ষ্মী তখন রাত্রির রন্ধনকার্য শেষ করিয়া হেঁসেল পরিষ্কার করিতেছিল। ভাসুরের ডাকে তাড়াতাড়ি হাত ধুইয়া গলা পর্যন্ত ঘোমটা টানিয়া দিয়া দাবার নিচে সুখদার কাজ ঘেঁষিয়া দাঁড়াইল। সে আসিয়া দাঁড়াইলেও রামবল্লভ কিন্তু কিছুই বলিল না। গম্ভীর মুখখানা নিচু করিয়া যেমন বসিয়াছিল তেমনি বসিয়া রহিল। তাহাকে নীরব দেখিয়া সুখদা যেন স্বামীকে সচেতন করিয়া দিবার অভিপ্রায়ে বলিল, ছোট বউকে ডাকলে যে? রামবল্লভ মুখটা একবার তুলিয়াই আবার নিচু করিয়া গম্ভীর স্বরে বলিল, হ্যাঁ ডাকলুম। হ্যাঁ ছোট বৌমা, তোমার বাপ ঘোষজামশাই আজ এসেছিলেন কি জন্য? লক্ষ্মী ভাসুরের সঙ্গে মুখোমুখি কথা কহিত না, সুতরাং সে সুখদাকে সম্বোধন করিয়া অনুচ্চ স্বরে বলিল, বলো না দিদি, বাবা এসেছিলেন আমাকে একবার ওখানে নিয়ে যাবার কথা বলতে। সুখদা যেন তাচ্ছিল্য সহকারে মুখখানাকে ঘুরাইয়া লইয়া বলিল, আমাকে বলতে হবে কেন? যা বলতে হয় নিজেই বলো না। ওই তো ঠায় বসে রয়েছে। রামবল্লভ আস্তে আস্তে মুখ তুলিয়া গভীর ক্রোধ ও দুঃখ মিশ্রিত স্বরে বলিল, বলতে আর কিছু হবে না বৌমা। আমি শুধু জিজ্ঞাসা করি, এখনো 2 মাস পেরোয়নি, এরই মধ্যে ভাগাভাগি? এগুলো কি ভালো কথা? ভাগাভাগি? রামবল্লভের কথায় ভীতি অনুভব করিয়া লক্ষ্মী শিহরিয়া উঠিল। এ কথার সে কি উত্তর দিবে তাহা সে ভাবিয়া পাইল না। রামবল্লভ তাহার নিকট উত্তরের প্রত্যাশাও করিল না। সে একটু থামিয়া যেন দম লইয়া ভারী গলায় বলিল, দেখো বৌমা, কেশটা ছোঁড়া সুখের হাট পেতে গিয়েছে, কিন্তু এ হাটে সে বেশাতি করতে সময় পেলে না। বেশাতি করতে রেখে গেছে আমাকে। কপাল আমার। আমি কিন্তু এই জোর গলায় বলছি, বল্লভ হাজরা বেঁচে থাকতে এই হাট ভেঙে দেয় এই এমন বাপের বেটা এখনো জন্মেনি। কেশটা যা রেখে গিয়েছে আমি তা বুক দিয়ে রক্ষা করব। রামবল্লভের বড় বড় চোখ দুইটা দিয়া টপ টপ করিয়া কয়েক বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। সে আর বসিতে পারিল না, যেন নিতান্ত অধীরভাবে উঠিয়া দাঁড়াইল এবং অজগর সাপের মতো গভীর নিঃশ্বাস ত্যাগ করিতে করিতে বাহিরে চলিয়া গেল। লক্ষ্মী কিয়ৎক্ষণ নীরব নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। তাহার পর ধীরে ধীরে রান্নাঘরে গিয়া হেঁসেল গুছাইয়া আলো নিবাইয়া নিজের ঘরের অন্ধকার দাওয়ায় গিয়া বসিল। হায় রে, যে মানুষ চলিয়া গিয়াছে তাহার নামও কেহ একবারও করে না, শুধু বিষয়ের ভাগ লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে। সে বাঁচিয়া থাকিলে এমন 10 গণ্ডা বিষয় যে করিয়া ফেলিত, ইহা কেউ একবারও ভাবিয়া দেখে না। ওহ, মানুষের বুক বুঝি পাষাণ দিয়া গড়া। ভাবিতে ভাবিতে লক্ষ্মীর বুকের ভিতর যেন একটা মোচড় দিতে লাগিল। চোখ দুইটা জলে ভরিয়া আসিল। লক্ষ্মী আর বসিতে পারিল না, আঁচল পাড়িয়া সেইখানেই শুইয়া পড়িল এবং শুইয়া শুইয়া অনন্ত আকাশে অগণ্য নক্ষত্রাবলীর মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্রের দিকে চাহিয়া ভাবিতে লাগিল। মানুষ মরিয়া নক্ষত্র হয় শুনিয়াছি, তাহা হইলে
ওই উজ্জ্বল নক্ষত্রটিই কি তিনি? তাহা না হইলে অতি প্রত্যহ এমন সময়েই ঠিক এই দিকেই চাহিয়া থাকে কেন? লক্ষ্মী মনে মনে বলিল, ওগো, তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ কি? তোমাকে ভুলে তোমার হাতের ময়লার মতো বিষয়গুলো নিয়ে সবাই কেমন টানাটানি আরম্ভ করেছে। ভাবিতে ভাবিতে কাঁদিতে কাঁদিতে লক্ষ্মী ঘুমাইয়া পড়িল। লক্ষ্মীর উপর রামবল্লভের যে স্নেহ শ্রদ্ধা ছিল, কৃষ্ণবল্লভের মৃত্যুর পর হইতেই তাহা যেন অনেকটা শিথিল হইয়া আসিল। ইহার উপর সুখদা দিন রাত তাহাকে বুঝাইয়া দিত। ছোট বউ একেবারে লক্ষ্মী ছাড়া পোড়া কপালি। তাহাদের যে কিছু বাড়বাড়ন্ত তাহা তাহার কন্যা বিমলার আয়পয়েই হইয়াছে, ছোট বউয়ের কপালের জোরে নহে। তাহা না হইলে তাহাদের মাথায় বিনা মেঘে বজ্রপাত হইবে কেন? রাক্ষসী ছোট বউটাই তাহার সোনার দেবর কৃষ্ণকে খাইয়া ফেলিল। এখন সংসারে আরও যে কি অনর্থ বাধায় তাহাও একটা ভাবনার বিষয়। রামবল্লভ লোকটি যেমন সাদাসিধা তেমনি কান পাতলা। যে যখন যাহাই বুঝাইয়া দেয় তাহাই বেদ বাক্য বলিয়া স্বীকার করিয়া লইতে সে ইতস্তত করে না। নিজের ভাবিয়া চিন্তিয়া স্থির করিবার শক্তি তাহার খুব কমই ছিল। সুতরাং স্ত্রীর কথাগুলো সে যথার্থ বলিয়াই মানিয়া লইল, এবং তজ্জন্য লক্ষ্মীর উপরে তাহার যেন কতকটা ঘৃণা বিরক্তির ভাব জাগিয়া উঠিল। যে ছোট বৌমাকে সে সাক্ষাৎ লক্ষ্মীরূপিণী বলিয়া জ্ঞান করিত, এখন সেই ছোট বউয়ের প্রতি কার্যে প্রতি পদক্ষেপে সে যেন অলক্ষ্মীর ছায়া দেখিতে পাইল। সে নিজে ভালো দেখিতে না পাইলেও সুখদা যেন তাহার চোখ ফুটাইয়া ভালো করিয়া দেখাইয়া দিত। ইদানিং রাত্রিকালে সুখদার ভালো ঘুম হইত না। ভাবনায় চিন্তায় রাত্রির 3 ভাগ কাটাইয়া দিয়া শেষ রাত্রিতে হয়তো ঘুমাইয়া পড়িত। কাজেই সে খুব সকালে উঠিতে পারিত না, ঘুম ভাঙিতে একটু বেলা হইত। সুখদা তো ছেলেপিলের জন্য সকালে উঠিতেই পারিত না, কাজেই বাড়িতে ছড়া ঝাঁট ইত্যাদি পড়িতে বিলম্ব হইত। গৃহস্থ ঘরে বাসি ঘরদুয়ারে রোদ লাগা যে লক্ষ্মী ছাড়ার একটা প্রধান লক্ষণ, ইহা সুখদার অবিদিত ছিল না। সুতরাং সে ইহাতে শঙ্কা অনুভব করিয়া গৃহস্থের অমঙ্গল চিন্তায় ব্যাকুল হইয়া পড়িত। রামবল্লভ তাহার অনুযোগে লক্ষ্মীর উপর তর্জন গর্জন করিতে থাকিত। রাঁধিতে রাঁধিতে হাঁড়ি চিরকালই ভাঙিত, কিন্তু আগে সেজন্য কোনরূপ উচ্চবাচ্য হইত না। এখন কিন্তু হাঁড়ি ভাঙিলেই দুপুরবেলা হাঁড়ি ভাঙিয়া ছোট বউ যে সংসারে ঘোর অমঙ্গলের সূচনা করিতেছে, ইহা ব্যক্ত করিয়া সুখদা শুধু স্বামীর কাছে নহে, পাড়ার 5 জনের কাছেও আক্ষেপ প্রকাশ করিতে ছাড়িত না। ঝড়ে সন্ধ্যার প্রদীপ নিবিয়া গেলে সুখদা সেই দোষটা ঝড়ের ঘাড়ে না চাপাইয়া লক্ষ্মীকেই সেজন্য দায়ী করিত, এবং এই সকল অলক্ষণে কীর্তির জন্য সংসারে যে নানা অমঙ্গল ঘটিতেছে, তাহার ছেলেপিলেগুলো নিয়ত রোগে ভুগিতেছে, সকরুণ সুরে ইহাই ব্যক্ত করিতে থাকিত। রামবল্লভ সবসময়ে এ সকল মেয়েলি কথায় কান দিত না, কিন্তু স্ত্রীর অভিযোগের উপর অভিযোগে উত্তপ্ত হইয়া একবার লক্ষ্মীর উপর না রাগিয়া থাকিতে পারিত না। যখন রাগিত তখন সে বাড়িখানা যেন মাথায় করিয়া লইত। লক্ষ্মীও সকল সময়েই রামবল্লভের তিরস্কারে বিচলিত হইত না, কিন্তু এক এক সময়ে ভাসুরের কড়া কড়া কথাগুলা যখন মর্মে গিয়া আঘাত করিত, তখন নিঃশব্দে চোখের জলে বুক ভাসাইত। চোখের জলটাও গোপনেই ফেলিতে হইত, কেননা সুখদা সময়ে অসময়ে চোখের জল ফেলাকেও সংসারের ভয়ানক অমঙ্গল বলিয়া জ্ঞান করিত। রাগিলে রামবল্লভের জ্ঞান থাকিত না বটে, কিন্তু রাগটা যখন পড়িয়া আসিত তখন লক্ষ্মীর উপর স্বীয় দুর্ব্যবহার স্মরণ করিয়া তাহার প্রাণটা কাঁদিয়া উঠিত। স্নেহকোমল স্বরে লক্ষ্মীকে সান্ত্বনা দিয়া সে বলিত,
আমার কথায় রাগ করো না বৌমা, আমার মাথা ঠিক নেই। কেষ্টা ছোঁড়া আমার মাথাটা একেবারে খেয়ে গিয়েছে। বলিতে বলিতে রামবল্লভের চোখ দুইটা জলে ভরিয়া আসিত। কৃষ্ণবল্লভ মারা গেলে লক্ষ্মী প্রথম একাদশীতে নির্জলা উপবাস করিতেই প্রস্তুত হইয়াছিল। রামবল্লভ কিন্তু ইহাতে বাধা দিল, বলিল, তুমি খেপেছ বৌমা, একরত্তি মেয়ে তুমি, তুমি নির্জলা একাদশী করবে? আমি বলছি তুমি জল খাও বৌমা, তাতে যত পাপ হয় আমার হবে। ভাসুরের স্বনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারিয়া লক্ষ্মীকে জল খাইতে হইল। সুখদা কিন্তু এই জল খাওয়ার ব্যাপারটা লইয়া পাড়ার মধ্যে এমন সমালোচনার তরঙ্গ তুলিল যে লজ্জায় ঘৃণায় পরের একাদশীতে জল খাইতে লক্ষ্মীর আর প্রবৃত্তি হইল না। সুখদাও স্বামীকে বুঝাইয়া দিল যে গৃহস্থের সংসারে বিধবা মেয়ে একাদশীতে জল খাইলে শুধু তাহারই পাপ হয় না, তাহার এই অনাচারে সংসারের ঘোর অমঙ্গল ঘটিয়া থাকে। কাজেই রামবল্লভ আর কোনো প্রতিবাদ করিল না। কিন্তু একাদশী রাত্রিতে উপোস করিয়া থাকা লক্ষ্মী রামবল্লভকে ভাত দিতে গিয়া দুর্বলতাবশত মাথা ঘুরিয়া যখন পড়িয়া গেল, রামবল্লভ তখন উচ্চ চিৎকারে বাড়িখানাকে কাঁপাইয়া তুলিল। আচ্ছা বড় বউ, তোমরা মনে করেছ কি? তোমরা কি ওই একরত্তি মেয়েটাকে খুন করবে নাকি? তোমাদের কারো কি একটু দয়া মায়া নেই? আমি জোর গলায় বলছি, কিন্তু এই পাপে তোমাদের লক্ষ্মী ছেড়ে যাবে। হ্যাঁ, অন্য যৌ অন্য করে তোমাদের বেড়াতে হবে। এ যদি না হয় তবে আমার নাম রামবল্লভী নয়। রামবল্লভের সরস চিৎকারে লজ্জিত হইয়া লক্ষ্মী তাড়াতাড়ি উঠিয়া পড়িল, চোখে মুখে জল দিয়া ভাত বাড়িতে চলিল। সুখদা ব্যস্ততা সহকারে আসিয়া তাহাকে ঠেলিয়া দিয়া রোষগম্ভীর মুখে বলিল, যাও যাও, তুমি না পারো শুয়ে থাকো গে। কে তোমাকে উপোস দিয়ে কাজ করতে বলেছে বলো তো? উপোস তো কেউ দেয় না। তবে আমাদের কষ্টের শরীর আমাদের তো সইবে। ননির দেহ নিয়ে তোমরা পারবে কেন? বলিতে বলিতে সুখদা হেসেলে ঢুকিয়া গেল। লক্ষ্মী লজ্জায় ভয়ে জড়সড় হইয়া দাঁড়াইয়া রহিল। ভাত বাড়িতে বাড়িতে সুখদা বলিল, কাল থেকে যদি হেসেলে দেখি আমার দিব্যি রইল। আমি মরি বাঁচি যতক্ষণে পারি করব। এই সময়ে অপর ঘর হইতে কোলের ছেলেটা কাঁদিয়া উঠিল। সুখদা কিন্তু তাহা যেন শুনিতে পায় নাই, এমনই ভাবে স্বামীর কোলের কাছে ভাত ধরিয়া দিয়া হেসেলে গিয়া বসিল। ছেলেটার চিৎকারের মাত্রা ক্রমেই বাড়িয়া চলিল। রামবল্লভ বলিল, চেঁচিয়ে ছেলেটার গলা ফেটে গেল যে। ঝঙ্কার দিয়া সুখদা বলিল, গেল তা কি করব আমি? এমন হতচ্ছাড়া সংসারে এসে যখন জন্মেছে, তখন ওরা কাঁদবে না তো কে কাঁদবে? সংসারটা যে কিসে হতচ্ছাড়া হইল তাহা সম্মুখ বুঝিতে না পারিয়া রামবল্লভ লক্ষ্মীকে সম্বোধন করিল। তুমি তবে আর দাঁড়িয়ে কেন ছোট বৌমা? তুমিই না হয় গিয়ে ছেলেটাকে ভোলাও না। সুখদা বসিয়াছিল, তীর বেগে উঠিয়া দাঁড়াইয়া গর্জন করিয়া বলিল, না, ছেলেকে আমার তুলতে হবে না। খবরদার বলছি, কেঁদে মরে গেলেও কেউ যেন আমার ছেলের গায়ে হাত না দেয়। লক্ষ্মী কয়েক পদ অগ্রসর হইয়াছিল। সুখদার গর্জনে ভীত হইয়া থমকিয়া দাঁড়াইল। রামবল্লভ সুখদার এই অহেতুক ক্রোধে বিরক্ত হইয়া আর কিছু বলিল না, নিঃশব্দে আহার সম্পন্ন করিতে লাগিল। সুখদার নাকি সুরে আপনার ও আপনার গর্ভজাত সন্তানের দুর্ভাগ্য কীর্তন করিয়া মনোক্ষোভের নিবৃত্তি করিতে থাকিল। লক্ষ্মী সেখানে দাঁড়াইয়া থাকা অনর্থক বিবেচনা করিয়া নিজের ঘরে আসিয়া শুইয়া পড়িল। শুইয়া শুইয়া ভাবিল, এমন বাক্যযন্ত্রণা সহিয়া সে কিরূপে এখানে থাকিবে, অথচ তাহার স্বামীর আদেশ,
এ ভিটে ছেড়ে কোথাও যেন না যায় লক্ষ্মী। লক্ষ্মী মনে মনে বলিল, ওগো, আমি তো যেতে চাইনি, কিন্তু এরা আমায় কিছুতেই এখানে থাকতে দেবে না। রক্ত মাংসের শরীর নিয়ে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি এখানে থাকবো কি করে? তুমি তো হুকুম দিয়ে স্বর্গে গিয়েছ, সেখান থেকে আমাকে তবে শক্তি দাও, যাতে এসব সয়ে আমি থাকতে পারি। নইলে আমি তো দুর্বল মেয়ে মানুষ গো, মরার উপরে এমন খাড়ার ঘা সহ্য করতে পারবো না তো। প্রায় সমস্ত রাত্রি জাগিয়া শেষ রাত্রিতে লক্ষ্মী এমন ঘুমাইয়া পড়িল যে ঘুম ভাঙিতে অনেকটা বেলা হইয়া গেল। তখনও বাসি ঘরে ঝাঁটপাট হয় নাই দেখিয়া রামবল্লভ সক্রোধ চিৎকারে বাড়িখানাকে কাঁপাইয়া তুলিল। সুখদা বিছানা হইতে উঠিতে গেলে ছেলেটা কিছুতেই ছাড়ে না দেখিয়া তাহার পিঠে চড় চাপড় বসাইয়া দিল। তখন ছেলের চিৎকারে, রামবল্লভের তর্জনে গর্জনে এবং সুখদার সকরুণ আক্ষেপে বাড়ির মধ্যে এমন একটা গোলযোগের সৃষ্টি হইল যে লক্ষ্মী ঘরের দরজা খুলিয়া বাহিরে আসিতেও যেন ভয় পাইল। অবশেষে সাহসে নির্ভর করিয়া লজ্জায় জড়সড় হইয়া বাহিরে আসিল এবং উপবাস ক্ষীণ দেহটাকে জোর করিয়া টানিয়া তৎপরতার সহিত গৃহকর্মে লাগিয়া গেল। তাড়াতাড়ি গৃহকর্ম শেষ করিয়া তেল মাখিয়া লক্ষ্মী স্নান করিতে গেল, কিন্তু সেখানে গিয়া দেখিল ঘাটে তখন বেশ ভিড় বাঁধিয়া উঠিয়াছে। রায়গিন্নি, কেষ্টার মা, নেত্যপিসি, বসেদের মেজবউ প্রভৃতি অনেকগুলি পুরো মহিলা তথায় সমবেত হইয়া পল্লীর হিতাহিত সংবাদের সমালোচনায় প্রবৃত্ত হইয়াছেন। দীনু মিত্তিরের বড় ছেলেটা কলিকাতায় গিয়া একেবারে বখাটে হইয়া গিয়াছে। মহেশ সরকার স্ত্রীর প্ররোচনায় অক্ষম ছোট ভাইটিকে আলাদা করিয়া দিতেছে। রসিক রায়ের বিধবা বোন একাদশীতে লুকাইয়া জল খায়। চাটুজ্যেদের ছোট বউয়ের চালচলন ভাবভঙ্গি একেবারে ভালো না, ইত্যাদি নানা প্রসঙ্গের অবতারণায় স্নানের ঘাটটা একেবারে জমজমাট হইয়া উঠিয়াছে। লক্ষ্মী এই সকল আলোচনায় কর্ণপাত না করিয়া পাশ দিয়া ঘাটে নামিতেছিল। নেত্যপিসি তাহার দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কি গা ছোট বউ, আজ এত বেলা যে? লক্ষ্মী ঘাটের পৈঠার উপর কলসিটা রাখিয়া তাহা মাজিতে মাজিতে মৃদু স্বরে উত্তর দিল, কাজকর্ম সারতে আজ একটু বেলা হয়ে গেল। বসেদের মেজ বউ বলিল, কেন গা, দুজনায় তো কাজ করো, তবু এত বেলা হয় কেন? নিত্যপিসি তাহার দিকে ফিরিয়া যেন নিতান্ত দুঃখিতভাবে উত্তর করিলেন, পোড়া কপাল, বড় বউ বুঝি কাজ করে? সারাদিন ছেলে কোলে করে গপ্প করে বেড়ায়। কাজকর্ম তো সব ওই ছোট বউকেই করতে হয়। এই দেখো না, কাল একাদশীর উপোস গিয়েছে, তবু আজ রেহাই নেই। বাসি পাট থেকে রান্না, দেওয়া থোয়া সব করতে হবে। কেষ্টার মা সহানুভূতি কোমল স্বরে বলিয়া উঠিল, আহা, এক রুত্তি মেয়ে, ওর কি এখন উপোস দেবার না এত খাটবার বয়স বলো দেখি? পোড়া কপাল, পুড়ে গিয়েছে বলেই তো। রায়গিন্নি বুক পর্যন্ত জলে ডুবাইয়া আহ্নিক করিতেছিলেন। তিনি হাতে জল লইয়াই বলিয়া উঠিলেন, কপাল পুড়লে ওর কিসের অভাব গো? ও যদি মনে করে দাসী চাকরানি রেখে তো খেতে পারে। আমাদের উনি বলেন, বিষয় আশয় যা কিছু কেষ্টর রোজগারেই তো সব। মনে করলে ও সমস্ত বিষয়ই চুলচিরে ভাগ করে নিতে পারবে। কেষ্টার মা বলিল, কিন্তু মেয়ে মানুষ অত কাণ্ড করে কে বলো? রায়গিন্নি বলিলেন, কেন গা, ওর বাপ যদি এসে দাঁড়ায় তাহলে রামবল্লভ কি ভাগ না দিয়ে থাকতে পারে? নেত্যপিসি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ ছোট বউ, তোমার বাপ আসে নাই?
অতি মৃদুস্বরে লক্ষ্মী উত্তর দিল, আসে বই কি। তা বুড়ো শুধু আসে আর চলে যায়, মেয়ের কোনো একটা ব্যবস্থা করে না? কি জানি। এই বলিয়া লক্ষ্মী তাড়াতাড়ি ডুব দিয়া কলসিতে জল ভরিতে লাগিল। এই সকল অপ্রিয় আলোচনা লক্ষ্মীর আদৌ ভালো লাগিতেছিল না, বরং ইহাতে তাহার ভয়ানক বিরক্তিই বোধ হইল। কিন্তু ইহাদের মুখের ওপর সে বিরক্তি প্রকাশ করিতে পারিল না। শুধু তাড়াতাড়ি এখান হইতে পলাইয়া যাইয়া এই অপ্রিয় আলোচনা হইতেই নিষ্কৃতি পাইবার জন্য সে ব্যস্ত হইয়া উঠিল। সুতরাং সে তাড়াতাড়ি ডুব দিয়া কলসিতে জল ভরিয়া উঠিয়া পড়িল এবং সত্তর পদে সেই স্থান ত্যাগ করিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। লক্ষ্মীর এই সত্তর প্রস্থানে যাহারা তাহার প্রতি সহানুভূতি প্রকাশ করিতেছিল তাহারা সন্তুষ্ট হইল না। লক্ষ্মীর এই ব্যবহারটাকে তাহারা অহংকারের লক্ষণ বলিয়াই মনে করিল এবং এই অহংকৃতা মেয়েটা তাহার অহংকারের ফলেই যে এমন সোনার চাঁদ স্বামীকে হারাইয়া হতভাগিনী হইয়াছে এমন মন্তব্য প্রকাশ করিল। বাড়িতে ফিরিয়া লক্ষ্মী দেখিল সুখদা তখনও পা ছড়াইয়া বসিয়া নিশ্চিন্ত মনে ছেলেকে কোলে লইয়া আছে। সে লক্ষ্মীকে হেঁসেলে যাইতে নিষেধ করিয়া দিব্য দিয়াছিল বটে, কিন্তু নিজে হেঁসেলে যাইবার জন্য কিছুমাত্র আগ্রহ দেখাইল না। এমনকি তখনও তাহার বাসি কাপড় পর্যন্ত কাঁচা হয় নাই। এদিকে বেলাও প্রায় গড়াইয়া আসিয়াছে। কাজেই লক্ষ্মী তাহার কাছে গিয়া মিনতি সহকারে জিজ্ঞাসা করিল, রান্নাটা আমি চড়িয়ে দেব দিদি? সুখদা যেন শুনিতেই পায় নাই এমনি ভাবে খোকার কেশ বিরল মস্তকে উকুন জন্মিয়াছে কিনা একাগ্র চিত্তেই তাহাই পরীক্ষা করিতে লাগিল। উত্তর না পাইয়া লক্ষ্মী পুনরায় জিজ্ঞাসা করিল, বেলা হচ্ছে, রান্নাটা কি চড়িয়ে দেব আমি? মুখ না তুলিয়াই সুখদা গম্ভীরভাবে বলিল, সে তোমার খুশি, আমি কি কাউকে রাঁধতে বারণ করেছি নাকি? কাল তুমি দিব্যি দিয়েছিলে কি না? ও, আমি দিব্যি দিয়েছিলাম তাই আমার হুকুম নিতে এসেছ? আমার হুকুম নিয়েই তো সবাই কাজ করছে কি না? তবু মানতুম যদি আমাকে সংসারের দাসী বাঁধি বলে মনে না করতে। তা আমি তো দাসী বাঁধিই বটি। আমার রূপেও বাতি জ্বলে না আর গুণেও কপাল দিয়ে লক্ষ্মী ঝরে না। লক্ষ্মী আর কথা না বাড়াইয়া ধীরে ধীরে রন্ধনশালায় প্রবেশ করিল। সুখদা শ্লেষ তীব্র স্বরে বলিল, দেখো, রাঁধতে গিয়ে উপোসের ঘরে যেন উনুনে মুখ গুজে পড়ে যেও না, তাহলে দুপুরবেলা হয়তো আবার একটা কাণ্ড বেঁধে যাবে। লক্ষ্মী নীরবে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া উনান জ্বালাতে প্রবৃত্ত হইল। সুখদা ছেলেকে ঘুম পাড়াইয়া তেল মাখিয়া স্নান করিতে চলিল। কাকিমা, ও কাকিমা, ও বাবা, কালা হয়ে গেছ নাকি কাকিমা? মেধুর কথা শুনিয়া লক্ষ্মী গম্ভীরভাবে উত্তর দিল, কেন? কেন কি, এখনো রান্না হচ্ছে, ভাত দেবে কখন? যখন রান্না হবে। বেলা দুপুর হয়ে গেল, এখনো রান্না হলো না, এতক্ষণ করছিলে কি? ফল আর করছিলাম। ঘাড় নাড়িয়া ঈষৎ ক্রন্দনের সুরে মেধু বলিল, তুমি তো ফল আর খেয়েছ কাকিমা, আমার যে খিদে পেয়েছে। খিদে পেয়েছে? থাম, মাছটা রেঁধে ভাত দিচ্ছি। না, মাছ রাঁধতে হবে না, আমাকে ভাত দাও দুটি। বলিয়া মেধু অগ্রসর হইয়া লক্ষ্মীর আঁচল ধরিয়া টান দিল। লক্ষ্মী একটু উষ্ণ স্বরে বলিল, কি করলি বলতো? পাঠশালার কাপড়ে আমাকে ছুঁয়ে দিলি। ঘাড় উঁচু করিয়া জোর গলায় মেধু বলিল, দিয়েছি ছুঁয়ে, কি হবে তাতে? হবে আর কি, আমাকে আবার সেই পচা পুকুরে ডুব দিয়ে আসতে হবে। না মেধু, সত্যিই তুই ভারী অবাধ্য, ভারী দুষ্টু হয়ে পড়েছিস।
মেধো কি বলিতে যাইতেছিল, বলা হইল না। সুখদা ক্রোধ সমুচ্চ কণ্ঠে ডাকিল, মেধো। নির্ভীকভাবে মেধো উত্তর দিল, কেন? এদিকে আয় হতভাগা ছেলে। নিতান্ত তাচ্ছিল্যের স্বরে মেধো উত্তর দিল, যাচ্ছি, এই তো। আসবি না নাকি? না, যাব না। পুত্রের এই স্পর্ধা মাতার সহিষ্ণুতার সীমা অতিক্রম করিল। সুখদা ছুটিয়া আসিয়া মেধোর হাত ধরিয়া টানিতে টানিতে উঠানে আনিয়া ফেলিল এবং এরূপ অবাধ্য পুত্রের মুখে অগ্নিসংযোগের ব্যবস্থা করিতে করিতে তাহার পৃষ্ঠে, গণ্ডে, বাহুতে দমাদম কিল চড় বর্ষণ করিতে লাগিল। মেধো আর্তস্বরে কাকিমাকে ডাকিতে ডাকিতে মাতার এই নির্মম প্রহার হইতে আত্মরক্ষার নিষ্ফল প্রয়াস করিতে লাগিল, কিন্তু তাহার প্রয়াস সফল হইল না। সুখদা দৃঢ় মুষ্টিতে তাহার হাত চাপিয়া ধরিয়া যেন বাহ্যজ্ঞান শূন্যভাবেই প্রহার করিতে করিতে বলিতে লাগিল, ডাক, কে কোথায় তোর দরদি আছে, ডাক। কে আজ তোকে রাখে তাই আমি দেখব। লক্ষ্মী তো অবাক। তুচ্ছ কথায় যে এত বড় একটা কাণ্ড ঘটিতে পারে ইহা সে কল্পনাতেও আনে নাই। এক্ষণে এই শোচনীয় ব্যাপার দেখিয়া ভয়ে বিস্ময়ে সে যেন আড়ষ্ট হইয়া পড়িল। সুখদাকে ধরিতে যাইতে তাহার সাহস হইল না। ধরিতে গেলে ব্যাপারটা যে আরো গুরুতর হইয়া পড়িবে এ বিষয়ে তাহার সন্দেহ ছিল না। কাজেই দাঁতে দাঁত চাপিয়া সে নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। কিন্তু প্রহারের মাত্রা ও মেধোর কাতর চিৎকার ক্রমে যখন অসহ্য হইয়া উঠিল, লক্ষ্মী তখন আর চুপ করিয়া থাকিতে পারিল না। ছুটিয়া গিয়া সুখদার প্রহার নিরত হাতখানা ধরিয়া ফেলিল। সুখদার ক্রোধাগ্নিতে ঘৃতাহুতি পড়িল। সে রোষকম্পিত কণ্ঠে চিৎকার করিয়া বলিল, খবরদার ছোট বউ, আমার ছেলেকে আমি মারব, তুই সরে যা। তুমি পাগল হয়ে গেছো দিদি? তোমার ছেলে বলে তুমি তাকে খুন করবে নাকি? তবে রে হতভাগী, বলিয়া সুখদা লক্ষ্মীকে এমন জোরে ধাক্কা দিল, লক্ষ্মী 2-3 হাত দূরে গিয়া পড়িল। মেধো নিতান্ত নিরুপায়ভাবে বাঁ হাত দিয়া তাকে জড়াইয়া ধরিয়াছিল। লক্ষ্মীর সহিত সেও আছাড় খাইয়া পড়িল। তবে রে হতভাগী। এমন সময়ে ব্যাপার কি গো? বলিতে বলিতে রামবল্লভ বাটির মধ্যে প্রবেশ করিল এবং ব্যাপার দেখিয়া স্তম্ভিত হইয়া দাঁড়াইল। লক্ষ্মী তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া মাথার কাপড় টানিয়া দিল। রামবল্লভ ব্যাপারটা না বুঝিতেই সুখদা ছুটিয়া যাইয়া পায়ের কাছে মাথা ঠুকিতে ঠুকিতে বলিল, ওগো, হয় আমাকে গলায় পা দিয়ে মেরে ফেলো, নয় কোনো চুলোয় দূর করে দাও। ছোট লোকের মেয়ের মুখ নাড়া খেয়ে এ সংসারে আমি আর এক দণ্ড থাকব না। রামবল্লভ বলিল, সত্যিই তুমি ছোট লোকের মেয়ে বৌমা? নইলে ঘরের কথা পাড়ায় পাড়ায় বলে বেড়াও? লক্ষ্মী কোনো দিনই পাড়া বেড়াইতে যায় নাই এবং পাড়ার লোকের কাছে কোনো কথাই বলে নাই। সুতরাং রামবল্লভের তিরস্কারে অবাক হইয়া বিস্ময় বিবর্ণ মুখে সে দাঁড়াইয়া রহিল। রামবল্লভ কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া যেন অতিশয় দুঃখগম্ভীর কণ্ঠে বলিল, দুবেলা দুমুঠো খাচ্ছি, এতে পাড়ার লোক হিংসে ফেটে মরে যাচ্ছে। কিন্তু তুমিও যদি ঘরের শত্রু বিভীষণ হয়ে তাদের সঙ্গে যোগ দাও বৌমা, তাহলে আমার আর বলবার কিছুই নেই। সুখদা অদূরে বসিয়াছিল। সে ব্যগ্র কণ্ঠে বলিয়া উঠিল, ওগো, তোমার পায়ে মাথা কুটে বলছি, ওর যদি কিছু থাকে ভাগ করে দিয়ে কড়ায় গন্ডায় ফেলে দাও। ও বাপ মায়ের পেট ভরিয়ে সুখী হোক গে। তারপর আমাদের জোটে খাবো, নয় নিজের ঘরে উপুড় হয়ে পড়ে থাকবো। জেলে পিলে নিয়ে ঘর করি গো। উনি যে দিন রাত দীর্ঘ নিঃশ্বাসটি ছাড়বেন
চোখের জল ফেলবেন? আমি তা সইতে পারবো না। রামবল্লভ মাথা তুলিয়া রোষ বিক্ষুব্ধ স্বরে বলিল, ভাগ? কিসের ভাগ? আমি বেঁচে থাকতে উনি কিসের ভাগিদার শুনি? কিসের ভাগিদার তা আমি কি করে জানবো বলো? কিন্তু কি তিন করার বিষয়, তার জন্য পাড়ায় তো কান পাতবার জো নেই। আজ নাইতে গিয়ে রায়গিন্নির কাছে যেসব কথা বলে এসেছে গো, তা শুনলে তুমি তো। লক্ষ্মী মৃদু স্বরে তাহাকে সম্বোধন করিয়া বলিল, আমি তো তাকে কোনো কথাই বলিনি দিদি। তুমি বলনি, তারা আসমান থেকে বললে। তাদের বড্ড মাথা ব্যথা কি না? রামবল্লভ গভীরভাবে মস্ত সঞ্চালন করিয়া বলিল, আমি তোমাকে খুব ভালো বলেই জানতাম বৌমা। তুমি যে একটা ছোট লোকের ঘরের মেয়ে তা আমি একদিনও ভাবিনি। ছি! নির্দোষের উপর কি অন্যায় দোষারোপ! এই অযথা দোষারোপে লক্ষ্মী যেন একটু ধৈর্যচ্যুত হইয়া পড়িল। সে ছোট লোকের মেয়ে, তাহার বাপ ছোট লোক। অপেক্ষাকৃত উচ্চ কণ্ঠে সুখদাকে লক্ষ্য করিয়া লক্ষ্মী বলিল, আমি ছোট লোকের ঘরের মেয়ে নই দিদি। তা যদি হতাম। গর্জন করিয়া রামবল্লভ বলিল, কি করতে তুমি? জমি জায়গা সব বেচে কিনে বাপের পেট ভরাতে তো? আচ্ছা, ভরাও পেট, তা হলেই বুঝবো। হাঁ, বাবুরাম ঘোষের মেয়ে বটো তুমি। লক্ষ্মী আর সেখানে দাঁড়াইল না, রোষ চঞ্চল পদে নিজের ঘরের দিকে চলিয়া গেল। সুখদা গালে হাত দিয়া বলিল, মাগো মাগো, ধন্যী মেয়ে বটে। ভাসুরের মুখে মুখে সমান উত্তর। রাঁড় সাঁড় হলে এই রকমেই কি লাজ লজ্জার মাথা খেতে হয়? সুখদা অবশ্য লক্ষ্মীকে শুনাইবার অভিপ্রায়ই কথাগুলি বলিলেও সে সকল কথা লক্ষ্মীর কর্ণে প্রবেশ করিল না। সে বিনা দোষে বারবার কেন এই রূপে তিরস্কৃত হইতেছে তাহাই ভাবিয়া কাতর হইয়া পড়িয়াছিল। তা দোষ লক্ষ্মীরও ছিল না, রামবল্লভেরও ছিল না। দোষ ছিল বিধাতার, যিনি মানুষের প্রাণে পরের সুখ দর্শনে দুঃখের প্রবৃত্তিটা জাগরিত করিয়া দিয়াছেন। কৃষ্ণবল্লভের চেষ্টায় রামবল্লভ যখন 5 জনের একজন হইয়া বসিয়াছিল, তখন তাহার আত্মীয় বন্ধু প্রতিবাসী সকলেই যে সন্তুষ্ট হয় নাই তাহা নহে। আঙুল ফুলিয়া কলাগাছ হইল বটে, কিন্তু এ কলাগাছ বৈশাখের ঝড়ে টিকিবে কিনা এ বিষয়ে অনেকেরই সন্দেহ রহিল। তাহার পর কৃষ্ণবল্লভ মারা গেলে তাহারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছিল, বলিয়াছিল, হবে না, এতটা বাড়াবাড়ি কি ভালো। তাহারা আশা করিল এইবার কৃষ্ণবল্লভের বিধবা স্ত্রী এই সম্পত্তির অংশ লইয়া টান দিবে। রামবল্লভও কিন্তু নিজের দিক থেকে টান দিতে ছাড়িবে না। তাহা হইলে কলাগাছটা অচিরেই পুনরায় ক্ষীণ অঙ্গুলিতেই পরিণত হইবে। 2 মাস, 6 মাস, বছর কাটিয়া গেল, কিন্তু কৃষ্ণবল্লভের স্ত্রী তো একেবারেই চুপচাপ। তাহার বাপেরও কোনো সাড়া শব্দ নাই। বিষয়টা রামবল্লভ একাই সুস্থ শরীরে খোশ মেজাজে ভোগ করিতেছে, আর মেয়েটা অর্ধেক বিষয়ের মালিক হইয়াও ঠিক চাকরানির মতোই সংসারে খাটিয়া মরিতেছে এবং রামবল্লভের স্ত্রীর বাক্য যন্ত্রণা সহ্য করিতেছে। কি অন্যায় ব্যাপার! এই অন্যায়ের প্রতিরোধের জন্য অনেকেই স্বেচ্ছাপ্রণোদিত হইয়া আন্দোলনে প্রবৃত্ত হইল এবং সমগ্র গ্রামখানাকেই যেন এই আন্দোলনেই মাতাইয়া তুলিল। এই আন্দোলনের তরঙ্গ রামবল্লভের কানে আসিয়াও আঘাত দিতে লাগিল। রামবল্লভ কিন্তু ইহার উৎপত্তি কোথা হইতে তাহা খুঁজিয়া দেখিল না। ইহার জন্য সে লক্ষ্মীকেই দোষী করিল। প্রতিবেশীদের মনস্কামনা সিদ্ধ হইল। রামবল্লভ ও লক্ষ্মীর মধ্যে গজকচ্ছপের যুদ্ধ বাঁধিবার উপক্রম হইল। একদল রামবল্লভকে উৎসাহ দিয়া বলিল, কেষ্টবল্লভের স্ত্রী মাত্র খোরাক পোশাক পাবার মালিক, বিষয়ের ভাগ সে কিছুতেই পাবে না।
অপর দল বাবুরামের পক্ষ অবলম্বন করিয়া বলিল, এ সমস্তই কেষ্টবল্লভের সোপার্জিত বিষয়। তার বিধবা স্ত্রী এর করাক্রান্তি হিসেব করে ভাগ পাবে। হাজরাদের এই বিবাদ লইয়া গ্রামের মধ্যে যেন একটা হুলস্থুল পড়িয়া গেল। অনেক আইনজ্ঞ ব্যক্তির আহার নিদ্রা পর্যন্ত ত্যাগ হইবার উপক্রম হইল। রামবল্লভের তো আহার নিদ্রা নাই বলিলেই হয়। সুখদা তাহাকে আশ্বাস দিয়া বলিল, হ্যাঁ গা, এত ভাবছ কেন তুমি? সকলেই বলছে এ মামলায় তুমি জিতবেই জিতবে। রামবল্লভ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, মামলায় হার জিত দুই আছে বড় বউ। 7 বছরের হাড় ভাঙা খাটুনিতে যা কিছু করে গিয়েছে, 1 বছরের মামলাতে তার গুঁড়োগন্ধও বোধহয় থাকবে না। না থাকে না থাকবে, তাই বলে ওই শয়তানিকে অর্ধেক ভাগ দিতে হবে নাকি? তা দিলেও ক্ষতি কি ছিল? কেষ্টার খাটুনির পয়সা উকিল মোক্তারের পেটে তো যেত না। শুধু রামবল্লভী যে কাতর হইয়াছিল তাহা নহে, লক্ষ্মীরও অনুতাপের সীমা রহিল না। রাগের মাথায় বাপকে আনাইয়া সে যখন নিজের অংশ বাহির করিয়া দিতে বলিয়াছিল, তাহার বাপ বাবুরাম তখন এই বিবাদ হইতে নিবৃত্ত হইবার জন্য বুঝাইতে ত্রুটি করে নাই। লক্ষ্মী কিন্তু বাপের কথা শুনে নাই। উত্তেজিতভাবে বলিয়াছিল, যে আমাকে ছোট লোকের মেয়ে বলেছে, তার সঙ্গে বোঝাপড়া না করে কিছুতেই আমি ছাড়ব না। কন্যার দৃঢ়তা দেখিয়া বাবুরামকে অগত্যা বিবাদে লিপ্ত হইতে হয়। কাগজপত্র, জমি জায়গার চৌহদ্দি ঠিক করিয়া লইয়া বাবুরাম লক্ষ্মীর পক্ষ হইয়া বাঁটোয়ারার নালিশ রুজু করিয়া দিল। নালিশ রুজু হইবার পরই লক্ষ্মীর কিন্তু ভুল ভাঙিল। সর্বনাশ! রাগের মাথায় সে কি করিয়া বসিল? সত্যই যে কুরুপাণ্ডবের যুদ্ধ বাঁধিয়া উঠিল। এ যুদ্ধে কোনো পক্ষেরই যে কল্যাণ নাই, বাবুরাম তাহা পূর্বেই কন্যাকে বুঝাইয়াছিল। সে সময় উত্তেজনার বশে লক্ষ্মী ইহা শুনিয়াও শুনে নাই, কিন্তু এখন যেন তাহা সত্য বলিয়াই বোধ হইল। হায়, স্বামীর উপার্জিত সম্পত্তিটাকে সে এমনভাবে নষ্ট করিয়া দিল। মোকদ্দমায় টাকার দরকার আগে। বাবুরামের তেমন সঙ্গতি ছিল না যে নিজ হইতে টাকা দিয়া মামলা চালাইবে। লক্ষ্মীর গহনা একখানা বন্ধক দিয়া মামলা রুজু করা হইল। পরের দিনে আবার টাকার দরকার হইলে লক্ষ্মী বলিল, রোজ রোজ যদি গয়নাই বাঁধা দিতে হয়, তবে এত গয়না পাব কোথায় বাবা? সহাস্যে বাবুরাম বলিল, গয়না ফুরিয়ে গেলে তোমার ভাগের জমি বাঁধা দিতে হবে মা। তাহলে শেষে আমার থাকবে কি? কেন, আদালতের জয়পত্র, জজ সাহেবের 20 পাতার রায়ের কাগজ একতাড়া। খানিক ভাবিয়া লক্ষ্মী জিজ্ঞাসা করিল, এ বিবাদ শেষ করবার কোনো উপায় নেই বাবা? তুমি চুপ করে গেলেই সব মিটে যায়। কিন্তু আজ মিটে গেল, 10 দিন পরে আবার তো বাঁধতে পারে। একেবারে বিবাদের শেষ করে দিতে চাও কি? হ্যাঁ বাবা, তাই চাই। কিয়ৎক্ষণ ভাবিয়া বাবুরাম বলিল, পারবে কি ততটা? একেবারে সর্বশান্ত হতে হবে যে। ঈষৎ হাসিয়া লক্ষ্মী বলিল, সর্বস্বের মধ্যে তো এই পোড়া দেহখানা। আচ্ছা দেখছি, দাঁড়াও। বলিয়া বাবুরাম সেদিন চলিয়া গেল। দিনের দিন আদালতে হাজির করিতে হইবে বলিয়া রামবল্লভ দলিল দস্তাবেজগুলি গুছাইয়া ঠিক করিতেছিল। সুখদা আসিয়া বলিল, ছোট গিন্নি পালকি করে গিয়েছিলেন কোথায় বলো দেখি? শুনলাম জমি বাঁধা দিতে রেজিস্ট্রি অফিসে গিয়েছে। ফিরে এলেন নাকি? হ্যাঁ, বাপে জিয়ে ওই যে এলেন। রামবল্লভ উপেক্ষা সূচক ভ্রুভঙ্গি করিয়া কাগজে মনুসংযোগ করিল।
একটু পরে লক্ষ্মী মেধোকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইল এবং রামবল্লভের সম্মুখে একতাড়া কাগজ ফেলিয়া দিয়া তাহাকে প্রণাম করিল। রামবল্লভ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, এইসব কিসের কাগজ? লক্ষ্মী মেধোকে উপলক্ষ করিয়া বলিল, বল না মেধো, দানপত্র। দানপত্র? কিসের দানপত্র? রামবল্লভ কাগজের তাড়া খুলিয়া পড়িয়া দেখিল। লক্ষ্মী তাহার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি রামবল্লভের জ্যেষ্ঠ পুত্র মাধবচন্দ্রকে দান করিয়া সমস্ত সম্পত্তিতেই নিঃস্বত্ব হইয়াছে। বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে লক্ষ্মীর অবগুণ্ঠানাবৃত মুখের দিকে চাহিয়া রামবল্লভ বলিয়া উঠিল, তুমি তোমার সব সম্পত্তি মেধোকে দান করলে বৌমা? লক্ষ্মী বলিল, বল না মেধো, তার রোজগার করা সম্পত্তি মহাজনে উকিলে মুক্তারে খেত, তার চাইতে মেধোই না হয় খাবে। রামবল্লভ বিস্ময়ের আতিশয্যে হাঁ করিয়া লক্ষ্মীর মুখের দিকে চাহিয়া রহিল। সুখদা স্বরটাকে একটু চিবাইয়া বলিল, সেই মল খসালি, মিছে লোক হাসালি। আগে এইটুকু লিখে দিলে এত লোক হাসাহাসি হতো না। লক্ষ্মীর পিতা বাবুরাম দূর হইতে উত্তর দিল, ছোট লোকের মেয়ের কত আর বুদ্ধি হবে বড় মা। রামবল্লভ শুনিয়া লজ্জায় মাথা নত করিল। মেধো দুই হাতে লক্ষ্মীকে জড়াইয়া ধরিয়া বলিল, তুমি তাহলে বাড়ি ছেড়ে আর যাবে না কাকিমা? রামবল্লভ বলিল, না রে বোকা ছেলে, তুই হচ্ছিস লক্ষ্মীর বরপুত্র, তোকে ছেড়ে মা লক্ষ্মী যাবে কোথায় রে? এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, অনেক উৎসাহ পাই। আর ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর প্রিয় মানুষের সাথে শেয়ারও করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।